খারাপ সদস্য সব। ধন্যবাদ। পরবর্তী বক্তা বি.এম. মোশাররফ হোসেন, পটুয়াখালী ৪, মাননীয় সদস্য। আপনার সময় ৮ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আমার বক্তৃতার শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমি ছাত্র রাজনীতি শেষ করার পর আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে 2008 সালে প্রথম নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। আমি আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এমন একটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছি, যে আসনে 46 বছর পর এই প্রথম বিএনপির একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং এই আসনটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে কয়টি বিষয় নিয়ে গর্ব করে তার অধিকাংশ বিষয় আমার এই নির্বাচনী আসনে রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা এই 114 পটুয়াখালী ৪ নির্বাচনী আসনে অবস্থিত। এখানে এই সরকারের আজকে যে বিদ্যুৎ সমস্যা, এই সমস্যার 2640 মেগাওয়াট বিদ্যুৎ আমার উপজেলা থেকে জাতীয় গ্রিডে দেওয়ার সক্ষমতা আছে। এখানে বাংলাদেশের একটা তৃতীয় সমুদ্র বন্দর আছে, কিন্তু সরকারের অব্যবস্থাপনার কারণে বিশেষ করে গত ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটার কার্যক্রমকে বন্ধ রাখার কারণে এই সমুদ্র বন্দরটিকে সচল করা যাচ্ছে না। একদিকে যেমন আমার এই গৌরবের বিষয় আছে, অন্যদিকে আমার এখানে কিন্তু বহু কষ্ট বেদনার বিষয় আছে। কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই কুয়াকাটাকে উন্নয়ন করার জন্য এখনো পর্যন্ত কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কুয়াকাটা যেমনিভাবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যদি কুয়াকাটাকে আমরা একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে যেমনিভাবে পর্যটকরা ওখানে আকর্ষিত হবে, যেমনিভাবে বিনিয়োগ ওখানে বাড়বে, তেমনিভাবে কর্মসংস্থান থেকে শুরু করে ওই অবহেলিত অঞ্চলে একটি অর্থনৈতিক গতি সেখানে সৃষ্টি হবে। আর আমি আরেকটু বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ওখানে যে তৃতীয় সমুদ্র বন্দরটি আছে, এই সমুদ্র বন্দরটি যদি আমরা চালু করতে পারি এবং ওখানে যদি একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার মনে হয় ওখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, অর্থনৈতিক গতি সঞ্চার করা যাবে। আমি আমার বক্তৃতার শুরুতে আজকে মহামান্য রাষ্ট্রপতির উপর ধন্যবাদ প্রস্তাব, আমি মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছিলাম বিগত আওয়ামী লীগের 15 বছরে একটি ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করাতে চেয়েছিলেন যে বিএনপি যখন 2001 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য এটা প্রমাণিত হয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকার শুধু বিএনপিকে মেলাইন করার জন্য পরিকল্পিতভাবে এই দুর্নীতির অপবাদ বিএনপির উপর চাপিয়েছিল। আমরা এখানে যারা আছে, যারা অর্থনীতির ছাত্র, তারা জানেন যে বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল 2000 সালে। অর্থনীতির সূচকে বলে যে বছর দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়, এই রিপোর্ট হলো তার আগের বছর, অর্থাৎ 1999 সালে। তখন ক্ষমতায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ। 1999 সাল, 2000 সাল, 2001 সাল, এই 3 বছরে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এই দুর্নীতিকে হ্রাস করে 2006 সালে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি, তখন দুর্নীতি সূচকে বাংলাদেশ 13তম অবস্থানে করেছিল, অর্থাৎ দুর্নীতির লাগাম টেনে ধরেছিল বিএনপি। আজকে এমনিভাবে এই গণতন্ত্রকে হত্যা করার জন্য, আজকে এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য গত আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিল, এখানে আমি যারা আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে আজকে আমরা অনেক এখানে জাতীয় সংসদ সদস্য হিসেবে আছি, কিন্তু আমাদের অনেক সহযোদ্ধাকে কিন্তু আমরা হারিয়েছি। সেই কথাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের আজ জাতীয়তাবাদী ছাত্র দলের সহকর্মী ইলিয়াস আলী আজকে আমাদের মাঝে নাই, আমাদের সহকর্মী ছাত্র দলের সভাপতি নাসিরউদ্দিন পিন্টু আমাদের মাঝে নাই, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু আমাদের নাই। এমনিভাবে অসংখ্য সহযোদ্ধাকে কিন্তু আমরা বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে হারিয়েছি।
শুধু জাতীয়ভাবে এই অবস্থা, কিন্তু আমি যদি আমার এলাকার দিকে তাকাই, আমি যে নির্বাচনী এলাকা থেকে বিজয় হয়ে এসেছি, আওয়ামী লীগের 15 বছরে আমাদের 7 জন সহযোদ্ধাকে সেখানে হত্যা করা হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় আমাদের প্রধানমন্ত্রীকে, প্রতি বছর এই শহীদ পরিবারের জন্য ঈদের সময় উনি যে ঈদের সামগ্রী পাঠিয়েছিলেন, তার জন্য ওই পরিবারগুলি আজকে আমি সুযোগ পেয়েছি, তাকে আমি বলছি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, তার প্রতি সন্তোষ প্রকাশ করেছে মাননীয় স্পিকার। আজকে আমরা দেখেন এই নির্বাচনে আজকে অনেক সংস্কারের কথা বলে, কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই 5ই আগস্ট ঘটবে কিনা বাংলাদেশে আমরা জানি না। তখন আমরা দেখেছিলাম আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 2023 সালের 17 জুলাই সর্বপ্রথম রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচির আলোকে আজকে ঐক্যমত কমিশনের অনেক কিছু প্রস্তাব গৃহীত হয়েছে, কিন্তু আমি মনে করি তার মূল ভিত্তি রচনা করেছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে পত্রপত্রিকা যদি আমরা খুলি, সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি, তারেক রহমানের প্রশংসায় আজকে পঞ্চমুখ বলছে হাতে ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করে চলেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যে ওয়াদা আমাদের নেতা জনাব তারেক রহমান করেছিলেন, সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। আমরা দেখেছি ইমাম মুয়াজ্জেম, যারা আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত, আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি, ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে যে কি লঙ্কা কাণ্ড ঘটে, তারা আমরা গ্রামে যারা থাকি আমরা বুঝি। ওই হাওলাদার বাড়ির থেকে 200 টাকা, তালুকদার বাড়ি থেকে 300 টাকা, অমুক বাড়ি থেকে 500 টাকায় এমনি ভাবে সেই ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে একটা কুরুক্ষেত্র তৈরি হয়। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, নির্বাচনের সময় উনি যে ঘোষণাটি করেছিলেন, ইতিমধ্যে ইমাম মুয়াজ্জেমদেরকে সেই ভাতা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ উনি ওনার ওয়াদাটা পূরণ করেছেন। এবং আমরা আরেকটা জানি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ছোট, আমি তখন 10ম শ্রেণীতে পড়ি, জিয়াউর রহমান সাহেব তখন আমার ওখানে খাল কাটতে গিয়েছিলেন। আমি ছোট্ট বয়স, আমরা যখন স্কুলের ছাত্ররা দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম একটি লোক চশমা পরে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন। আমিও সেই দিন হ্যান্ডশেক করার সুযোগ পেয়েছিলাম। সেই যে বিএনপির প্রেমে পাগল হয়েছিলাম, আজ পর্যন্ত কিন্তু সেই বিএনপি আমরা করে চলি। সেই খাল খনন প্রকল্প আমাদের নেতা জনাব তারেক রহমান আবার শুরু করতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে এই প্রকল্প শুরু হবে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি উৎপাদন ব্যবস্থাকে আমরা আরো বেশি বৃদ্ধি করার জন্য এই খাল খনন প্রকল্প বাংলাদেশে একটি টনিকের মতো একটি বিষয় হিসাবে আগামী দিনে কাজ করবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, ইতিমধ্যে আপনারা দেখেন বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা, বিশেষ করে আমি যে এলাকার সেই কুয়াকাটা সমুদ্র উপকূলীয় একটি এরিয়া, সেখানে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখানে যে 2620 বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, সেখানে প্রতিনিয়ত আমাদের এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে। অথচ আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দিয়েছেন, 2 মিনিটের মধ্যে শেষ করেন অনুগ্রহ করে। আশা করি ইনশাল্লাহ এই প্রকল্পগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে আমরা পাবো। মাননীয় স্পিকার, আমি একটু আমার এলাকার 2-1টি সমস্যার কথা আমি বলতে চাই। এখানে আমার যারা মাননীয় সংসদ সদস্যরা আছেন, বাংলাদেশে প্রায় 455টি উপজেলা আছে, কিন্তু একটা মাত্র উপজেলার আমি বাসিন্দা, রাঙ্গাবালী উপজেলার কলাপাড়া, রাঙ্গাবালী নিয়ে 114 পটুয়াখালী 4 নির্বাচনী আসন। সেই রাঙ্গাবালী উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, একটা মাত্র উপজেলা যেখানে কোনো হাসপাতাল নাই, অনিত বিলম্বে সেখানে যাতে একটি হাসপাতাল তৈরি করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। আমরা নির্বাচনে, আমি জানেন আমার ওখানে একটি থানা আছে, মহিপুর থানা। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, নির্বাচনে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট ছিল, এই থানাটাকে আমরা উপজেলায় রূপান্তরিত করব। আমি আশা করি নির্বাচনের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও আমার এলাকায় নানা সমস্যা আছে, নদী ভাঙ্গন, আমার ওখানে